হল্যান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, নেইমারের অবসর। কোয়ার্টার ফাইনালে নরওয়ে, মেক্সিকোকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড, কাল আর্জেন্টিনার সামনে মিশর। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 2টি ক্যাম্পে পাহাড় ধস, প্রাণ গেল 7 রোহিঙ্গার। আলাদা ঘটনায় আরও একজনের মৃত্যু, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, তারেক রহমানকে রিয়াদ সফরের আহ্বান, আমন্ত্রণপত্র হস্তান্তর। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। অভ্যুত্থানের রক্তগঙ্গায় কতটা কমেছে বৈষম্য, চলছে প্রত্যাশা প্রাপ্তির হিসাব, আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নির্বাচিত সরকারের, জুলাই ঐক্য অটুট রাখার তাগিদ বিশ্লেষকের। এবং শেষ বিদায়, নজিরবিহীন ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি। তেহরানে 10 কিলোমিটার শীর্ষ শোক মিছিলে মানুষের ঢল, আজাদি স্কোয়ারে হবে জানাজা, বন্ধ তেহরানের আকাশ সীমা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। নরওয়ের অবিস্মরণীয় জয়ে ধূলিসাৎ হল ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। কোটি ভক্তকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। হল্যান্ডের নৈপুণ্যে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরওয়ের সমর্থকরা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখেছেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। যদিও ব্রাজিলের খেলা তাদেরকে হতাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্ক ও নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভক্তদের উৎসব। হলুদ বসন্তের ছটা একেবারে হারিয়ে গেল লালের আবিরে। সেলেসাওদের হারে তাই কাঁদল ভক্তরা। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ হাসিটা হাসলো আর্লিং হালান্ডের দল। Great upset, good game. Feel great, man. Feel great. Amazing game. Only good vibes. You know, we're here to win it, so we'll see. Amazing. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. If it wasn't for the fans of Norway and what they do, we wouldn't be here. শেষ 16 এ যেন ছিল রুদ্ধশ্বাস লড়াই। প্রথম 2 মিনিটেই নরওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 14 মিনিটে পেনাল্টি পেয়েও জালে জড়াতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই এত কাহিনী। ব্রাজিলের বিপক্ষে জিতে নরওয়ের ভক্তরা এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর, আর স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর ব্রাজিল। It was bad. It wasn't great. I was so sad. I feel very disappointed right now. It was a tough loss for Brazil. My daughter was very upset. প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এন্ড্রিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হালান্ড দুটো চান্স, দুটো গোল। 80% দর্শক, ব্রাজিলের সমর্থক, সবার মন ভেঙেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা বেজায় খুশি। অসাধারণ লাগছে আমার। We're finally out. Brazil's out. Argentina, Messi going to the finals. You already know. এবারের বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট কিংবা ছন্দে ছিল না ব্রাজিল, কিন্তু তারপরেও রাউন্ড 16তে এসে হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্তরা। কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি, যা কাঁদালো কোটি কোটি ব্রাজিল ভক্তদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের এবারের মঞ্চে থামল এক কিংবদন্তির পথ চলা। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিল ব্রাজিল, আর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র। একটা কান্না ভেজা বিদায়, একটা যুগের সমাপ্তি। মেটলাইফ স্টেডিয়ামে যেখানে নেইমারের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেখানেই তা শেষ হলো। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ঘোষণা দিলেন, আর নয়, এখানেই শেষ। শেষ 16 লড়াইয়ে আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে ছিটকে গেল ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার নিজেই, কিন্তু তা শুধু সান্ত্বনাসূচক গোল হয়েই থেকে গেল। শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়েন তিনি। চোখের জল এদিন আর লুকাতে চেষ্টা করেননি পোস্টার বয়। কান্না ভেজা কণ্ঠেই জানিয়ে দেন নিজের বিদায় বার্তা।
34 বছর বয়সী এই তারকার রেখে গেলেন এক বর্ণাঢ্য ক্যারিয়ার। 16 বছরে 130 ম্যাচ, 80 গোল, 59 অ্যাসিস্ট। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থামলেন তিনি। কাফুর পরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড়ও এখন নেইমার। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে শুরু, আর 2026-এ এসে সেই মেটলাইফেই শেষ পাতা। নেইমারের বিদায়ে একটা প্রজন্মের গল্প থামলো, তবে ব্রাজিল ফুটবলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বিকল্প খুঁজতে হবে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। টানা ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারের পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 8 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 5 জনকে। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রোহিঙ্গারা। অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়েন 5 জনই। চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে মাটি কুড়ে 4 জনের মরদেহ উদ্ধার করেন। জীবিত একজনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে রাত 2টার দিকে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরেক পরিবারের 5 সদস্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে 3 ঘন্টার চেষ্টায় মাটি কুড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী স্ত্রী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়। 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। ক্যাম্পে আমাদের জানা মতে, ডিএমসি মেম্বারদের তথ্য মতে, ক্যাম্পে 11তে 4 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তার ঘোনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান বাবা আলী আকবর। চব্বিশ ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এ সময় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন হুমায়ুন কবির। The ambassador also conveyed that His Highness, the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. Honorable Ambassador conveyed greetings to His Highness, the Crown Prince of Saudi Arabia, and extended an invitation from His Highness, the Crown Prince, to our Honorable Prime Minister, Tariq Rahman, to visit the Kingdom of Saudi Arabia. নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পল্লী উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে। সকালে সেইডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সেইডাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। জানান, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ চলছে। 5 যুগ ধরে সেইডাপ পল্লী উন্নয়নে কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রান্তিক উদ্যোক্তা পর্যায়ে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংস্থাটির কাজ প্রশংসনীয়। I congratulate SIDAP on its 47th year of service.
The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholder farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BTP to transform villages into centers of governance, infrastructure and public services. জুলাই রক্তগঙ্গায় রাজপথে নেমেছিল নানা শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও প্রতিবাদের রূপ ছিল অভিন্ন। 2 বছর পর এসে সেই রাজপথের মানুষগুলো এখন মেলাচ্ছেন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব। বিশ্লেষকরা মনে করছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মূল দায়িত্ব নিতে হবে ভোটে নির্বাচিত সরকারকে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে এমন প্রত্যাশা তাদের। হাসান ওয়ালির রিপোর্ট। রক্তাক্ত রাজপথে লাখো জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী কিংবা নিতান্ত সাধারণ মানুষ। জুলাইয়ের ঐক্যবদ্ধ হাত রুখে দিয়েছিল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। বন্দুকের গুলির চেয়ে অনেক শক্তিশালী ছিল 24 জুলাইয়ের বাংলাদেশ। ছাত্ররা নেমেছিল চাকরির বৈষম্য নিরসনে, রাজনৈতিক কর্মী স্বাভাবিক জীবনের নিশ্চয়তায়, আর জীবনে কখনো রাজনীতিতে না জড়ানো মানুষও ক্ষোভে ফুঁসে উঠেছিলেন আবু সাইদ ও আসিম মুগ্ধ ইয়াকুবের খুনের প্রতিশোধে। যে আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়েছিল বাংলার প্রতিটি জনপদে, বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসে রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। সংবাদপত্রের বিক্রয়কর্মী জাহাঙ্গীর, রিকশা শ্রমিক সুজন, শিক্ষার্থী কানিজার আলভি, লাখো মানুষের মধ্যে ছিলেন তারাও। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও ঠিকই খুঁজে নিয়েছিলেন রাজপথকে। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে স্ব-ইচ্ছায় আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমার সামনে অনেক মানুষ মারা গেছে, আমিও 1 সেকেন্ডের জন্য গুলি খাই নাই। আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের তো রক্ষা নাই, তোমাদের হচ্ছে যে শেখ হাসিনা তো তোমাদেরকে ছাড়বে না। আমরা এই কথাগুলোকে পাত্তা নেইনি, যে যা হবে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি একটা সম্মান জানিয়েছি ছাত্রদের। আওয়ামী লীগের বট বাহিনী তারা জেনে আপনার যে বিশ্রী ভাষায় জুলাইকে নিয়ে করতেছে, তা আমি যেটা মনে করি তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। হাজার হাজার ভাই বোন আমাদের শহীদ হলো, তাদের যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আজকে হতাশ হয়েছি, আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পর এসব মানুষ এখন হিসাব মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির। দেয়াল জুড়ে থাকা গ্রাফিতি আর বাতাসে ভেসে আসা স্লোগান মনে করিয়ে দেয় উত্তাল সেই দিনগুলোর কথা। 24 জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেমে আসা নানা শ্রেণী পেশার মানুষদের স্বপ্ন ছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। 2 বছর পর ঠিক একটি প্রশ্ন, সেই গন্তব্যে কতটা পৌঁছালো বাংলাদেশ? গুলি করা হচ্ছে নির্বিষে, বাচ্চাদেরকে মারা হচ্ছে। জুলাইয়ের উত্তাল দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিয়ারা নাসরিন। তার মতে প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হতে হবে সরকারকেই। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু দীর্ঘদিনের। এত যে হারানো, এর পরিবর্তে তারা যা চেয়েছিল সেটা তাদের সামনে আসছে না। যারা এই দায়িত্ব নিয়ে সংসদে গেছেন, তারা এই দায়িত্ব তাদেরকে পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সুতো হয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান, এমনটাই প্রত্যাশা এই রাষ্ট্রবিজ্ঞানীর। জুলাই আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে, জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশে 4টা দল সিরিয়াসলি, বড় বড় দলগুলো অ্যাক্টিভ আছে। তাদের সংবিধান নিয়ে মতবিরোধ হবে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ হবে, সরকার পরিচালনা নিয়ে মতবিরোধ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারা কেউ কি জুলাই আন্দোলনের বিরোধিতা করছে?
তারা কি জুলাই আন্দোলনের স্পিরিট থেকে বের হয়ে আসছে? না, আসে নাই। প্রত্যেকেই জুলাইকে ওন করে, জুলাইটাকে ওন ব্যাপারে তারা একমত। ক্ষুদ্র স্বার্থ পেছনে ফেলে ২৪শে জুলাই যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সেই ঐক্য অটুট রাখার ওপর জোর সমাজচিন্তকদের। তাদের মতে ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ, পূর্ণতা পাবে নতুন বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এর আগে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা। শ্রদ্ধা জানান বাংলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, সহকর্মী, লেখক, সাহিত্যিক এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্বের শেষ জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে তাকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি মন্ত্রী বলেন, তার অসমাপ্ত কাজ ও স্মৃতি ধরে রাখতে সব করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এক ধরনের বাতিঘরের ভূমিকা পালন করেছেন আবুল কাশেম ফজলুল হক, তার মধ্যে অন্যতম। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য, এটাই উনি নিবেদিত ছিলেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে আমাদের সবারই কিছু করা দরকার। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্যে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসাবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের মরদেহ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে নেওয়া হয়েছিল। যদিও বৃষ্টির কারণে সেটি পাশেই যে ভবনটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং নিশ্চয়ই দেখানোর চেষ্টা করি যে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী মণ্ডলী, বিশেষ করে শিক্ষক যারা তার খুব কাছের ছিলেন, তারা আসলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। একটি বিষয় বলতে হয়, তিনি 4 দশক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন এবং সর্বশেষ তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে এখানে কর্মরত ছিলেন। যার কারণে আসলে এখানকার যারা শিক্ষক ছিল, যারা শিক্ষার্থী ছিল, প্রত্যেকেরই কিন্তু শোকের যে আবহ সেটি কিন্তু প্রত্যেকের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই শোক প্রকাশ করছেন এবং তারা বলছেন তিনি আসলে যে মুক্ত চিন্তার মানুষ ছিলেন, সাহিত্য নিয়ে তার যে চর্চা ছিল সেটির যে সমাপ্তি সেটি কিন্তু তার দেহের যে মৃত্যু হলেও তার কাজের মাধ্যম দিয়ে সেটি টিকে থাকবে, এমনটি এখানকার যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে সকাল 10টায় তার মরদেহ নিয়ে আসা হয় তার শেষ কর্মস্থল, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসে তিনি বাংলা একাডেমির সভাপতি নির্বাচিত হন সেখানে, এবং সেখানেই তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন বাংলা একাডেমির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা, এবং পরবর্তীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রী তিনি বলেছেন তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেটি এবং তার যে স্মৃতি ধরে রাখার জন্য যা করণীয় করা দরকার সেটি সংস্কৃতি মন্ত্রণালয় করবে এবং প্রত্যেকে, অর্থাৎ পরবর্তীতে তাকে শহীদ মিনারে নেওয়া হয় এবং শহীদ মিনারেও বিভিন্ন সামাজিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয় এবং প্রত্যেকেই বলছেন তিনি তার যে এই দেহ মৃত্যুর মধ্য দিয়ে তার যে অসমাপ্ত কাজ সেটি শেষ হবে না এবং তার কর্মের যে গুণগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আসলে তার তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন। তো এই ছিল এখন পর্যন্ত আবুল হক ফজলুল হক স্যারের যে শ্রদ্ধাঞ্জলি জানানো, সেখান থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনারে। তিতাস 31-এর পর স্থলভাগে আরও 3টি গভীর অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এসব কূপ খনন হবে কুমিল্লার বাখরাবাদ, শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে। ধারণা করা হচ্ছে এই 4 কূপে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। সংকটের মধ্যে গভীর কূপে খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফারুক ভাই রবিনের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি, গ্যাসের খোঁজে চলছে
গভীর অনুসন্ধান কার্যক্রম, যেখানে খনন কাজ চলবে মাটি থেকে ৫,৬০০ মিটার গভীর পর্যন্ত। আর এই মহাযজ্ঞ তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে, যেখানে থাকতে পারে ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ। সাফল্য পেলে এখান থেকে দৈনিক গ্যাস মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট। দেশে স্থলভাগে এই তিতাস গ্যাস ক্ষেত্রে চলছে সবচেয়ে গভীরতায় গিয়ে অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতের জন্য নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন, একই পদ্ধতিতে একই গভীরতায় গিয়ে দেশে আরো কয়েকটি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে, যার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার আশায় জ্বালানি বিভাগ। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তিতাস ৩১ কূপ খননের পর একই রিগ বা খনন যন্ত্র যাবে কুমিল্লার বাখরাবাদে। সেখানে খনন কাজ চলবে ৪,৩৬০ মিটার গভীরতায়, যেখান থেকে দৈনিক গ্যাস মিলতে পারে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে। এরপর কুমিল্লার শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে কূপ খনন চলবে ৬,০০০ মিটার গভীরতায়। সব মিলিয়ে তিতাস সহ ৪টি গভীর অনুসন্ধান কূপে প্রায় ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা দেখছে জ্বালানি বিভাগ। জ্বালানি সিকিউরিটি এনশিওর করতে গেলে আপনাকে এই এক্সপ্লোরেশনে যেতেই হবে। পুরোপুরি আমদানি নির্ভর হয়ে থাকলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কি হতে পারে, এটা আমরা এবার লক্ষ্য করেছি। ফলে আমাদের এক্সপ্লোরেশনটা অব্যাহত রাখতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। জ্বালানি সংকটের মধ্যে গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারিগরি নানা চ্যালেঞ্জের বিষয়ে। হাই প্রেশার জোন আছে আমাদের, সেই হাই প্রেশার জোনে ডিলিং করাটা খুব ডিফিকাল্ট, এবং আমাদের দেশে এখন পর্যন্ত হাই প্রেশার জোন ক্রস করে কোনো ড্রিলিং কিন্তু হয়নি। তাহলে এখানে ড্রিলিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাই প্রেশার জোনে খুব সতর্ক থেকে ড্রিলিং করতে হবে। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় নাই, এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে, এগুলার টাকার যেন ঘাটতি না হয়। দেশে সাধারণত কূপ খনন হয়ে থাকে ২,৫০০ থেকে ৪,০০০ মিটার গভীর পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জে খনন হয়েছে সর্বোচ্চ ৪,৯৭৭ মিটার গভীরতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে টিকতে না পেরে উপকূলে নোঙর করছে শত শত মাছ ধরার ট্রলার। টানা ৪ দিন ধরে সমুদ্রে যেতে পারেনি জেলেরা। টানা ৪ দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। গভীর সমুদ্রে হঠাৎ হঠাৎ সৃষ্টি হচ্ছে বিশাল ঢেউ। বৈরী আবহাওয়ায় ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে জেলেদের। অনেকেই জাল গুটিয়ে খালি হাতে ফিরে এসেছেন উপকূলে। বন্যার একদম জাল পাইতে পারতেছি না, খুবই আমরা সমস্যা আছি। বন্যার কারণে সাগর যাইতে পারি না, আমার অবস্থা বেমালা খারাপ। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১২ জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। ১ মাস পার না হতেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। ধার দেনা করে সংসার চালাতে গিয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক সংকটে পড়েছে। মৎস্য কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে এলে পর্যাপ্ত মাছ পাবেন জেলেরা। আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে এবং তাদের আশা পূরণ হবে। মাইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে মাছ শিকার বন্ধ রাখতে হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে বছরে প্রায় ২৫০ থেকে ২৭০ দিন মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। একদিকে সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে জীবিকার চরম অনিশ্চয়তায় উপকূলের হাজার হাজার জেলে পরিবার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অন্য প্রসঙ্গ, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় বর্তমান সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো। দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। সেটা হচ্ছে সংস্কৃতি ক্লাস 4-এ, স্পোর্টস ক্লাস 4-এ, ক্লাস 6-এ আমরা লার্নিং উইথ হ্যাপিনেস এবং টিবেট কারিগরি শিক্ষা, এটার উপরে আমরা আনছি। আর একটি তৃতীয় ভাষা আমরা যুক্ত করছি।
শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা এফএসআরইউ আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা এফএসআরইউ যোগ করলে এই পাইপলাইনটা গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কী উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এবং তার গ্রামকে তাকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হবে, তাই না? আমি গত পরশু আমার এসে গিয়েছিলাম আপনার লালমনিরহাটে একজন খুব কর্মী পুরুষ আছেন, তার নাম হচ্ছে আপনার আসাদুল হাবিব দুলু, অনেকের নাম শুনছেন আপনারা, মন্ত্রী তিনি একজন। তার কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা। আমি দেখে অভিভূত হয়েছি। পরশুদিন যে প্রোগ্রামটা উনি করলেন সেটা হচ্ছে যে মাদক বিরোধী, জুয়া বিরোধী, বাল্য বিবাহ বিরোধী, এই যে তিনটা সমাজের আপনার বড় রকমের সমস্যা, এটাকে তিনি ঠিক করেছেন, সারা জেলার সমস্ত মানুষগুলোকে একখানে করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমার ওয়ার্ডে, তোমার গ্রামে কারা মাদক খায় সেটা তুমি হিসাব করবে, তালিকা করবে, বা কারা মাদক সম্পর্কে তালিকা করবে। এইভাবে মাদককে চিহ্নিত করবে, করার পরে এদেরকে সারমন করবে, বোঝাবে এদের খেলে কি হয়, কি ক্ষতি হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এবার দেশের বাইরের খবর। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোক যাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে আজাদি স্কোয়ারে। নিরাপত্তা নিশ্চিতে সামরিক বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমাও। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক, শ্রদ্ধা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ বিদায় জানাচ্ছে ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক মিছিলে অংশ নিতে ভোর থেকেই কালো পোশাক পরা লাখো মানুষ রাজধানীর রাজপথে জড়ো হন। প্রায় 10 থেকে 12 ঘণ্টা ব্যাপী চলবে এই কর্মসূচি। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা ইমাম হুসেইন স্কোয়ার থেকে শুরু হয়ে ইনকিলাব স্ট্রিট, ইনকিলাব স্কোয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কোয়ার অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগিরি মহাসড়ক পর্যন্ত যাবে। শোকযাত্রা জুড়ে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকাও বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে, যেখানে অসংখ্য মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে দাফন করার কথা রয়েছে। এর আগে টানা কয়েকদিন তেহরানের গ্র্যান্ড খামেনি মোসাল্লামে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সেখানে কোটি মানুষের অংশগ্রহণে প্রথম দফার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শোকানুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হালান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে। নেইমারের অবসর, মেক্সিকোকে হারিয়ে শেষ 7 ইংল্যান্ড। কাল আর্জেন্টিনার সামনে মিশর। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 2টি ক্যাম্পে পাহাড় ধস, প্রাণ গেল 7 রোহিঙ্গা। আলাদা ঘটনায় আরও 2 জনের মৃত্যু। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। তারেক রহমানকে রিয়াদ সফরের আহ্বান, আমন্ত্রণপত্র হস্তান্তর। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও।
এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।